ওয়েলকাম টু ফিউচার কথা শো। আজকে আমাদের গেস্ট যিনি রয়েছেন তিনি হচ্ছেন সব্যসাচী বিশ্বাস। আহ, উনি দীর্ঘদিন কর্পোরেটে ছিলেন এবং নিজে একটি কোম্পানির ফাউন্ডার। ফার্স্ট যেটা শুনে নেবো সেটা হচ্ছে যে স্যারের জার্নিটা কেমন ছিল লাস্ট 30 ইয়ার্সে। শিওর। সো আমি যখন গ্র্যাজুয়েট করি, আমি যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট, সেটা 1988-এ। তো তখন তো আইটির অতটা ছিল, সফটওয়্যার ছিল, মানে খুব সিলেক্ট কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা যেত। জেনারেলি ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতেই যেত, ইঞ্জিনিয়ারিং বা ম্যানুফ্যাকচারিংয়ে। সো আই স্টার্টেড ইন অয়েল কোম্পানি। আমি হিন্দুস্তান পেট্রোলিয়াম, লিডিং অয়েল কোম্পানি, সেখানে চাকরি করি। অ্যারাউন্ড মিড-90s আমি বম্বেতে থাকতাম, মানে আমি কলকাতার ছেলে, কিন্তু আমি চাকরি পেয়ে বম্বে চলে যাই। বম্বেতে আমার খুব যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে যে ডাইনামিক ব্যাপারটা। বম্বেতে ওখানকার কালচার, লোকে যেরকম কাজও করে, আনন্দ করে, রোজগারও করে। সো মিড-90s যখন সফটওয়্যার আসা শুরু করলো, তখন বলতে পারো যে আমার একটু রেস্টলেস লাগা শুরু হলো। বয়সটা ওরম ছিল যে আমার জন্য মনে হলো যে সামথিং বিগ ইজ কামিং। এবং অনেক একটা জায়গায় আমার এখনো মনে আছে, একটা স্টেশনে বসে আমি একটা নিউজ পেপার পড়ছিলাম, সেখানে লেখা ছিল যে ইফ সামওয়ান ডাজন্ট নো হাউ টু ইউজ কম্পিউটারস will be considered functionally illiterate. I'm talking about 92-93 কথা বলছি আমি, তখন খুব জিনিসটা এতে লেগেছিল। তারপর বিয়ে থা করি, আমার প্রথম সন্তান হয়, মেয়ে হয়। তো তারপরে ওয়াইফের প্রচুর এনকারেজমেন্ট পাই। ইনফ্যাক্ট শি ওয়াজ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ম্যাথমেটিক্স, এবং এনআইটিতে পড়াতো। ও আমাকে বলে যে ওয়াই ডোন্ট ইউ স্টার্ট, তোমার যদি ভালো লাগে। তো তখন কিছু ট্রেনিং নেওয়া শুরু করলাম আর কি করে। ইনফ্যাক্ট আই গট আ জব ইন আমেরিকা। তখন ওই Y2K এর জন্য সব মেইন ফ্রেম, মিড রেঞ্জে ট্রেনিং নিয়েছিলাম, আমিও মিড রেঞ্জে নিয়েছিলাম। তো তারপরে 1998-এ ইন্ডিয়া নিউক্লিয়ার টেস্ট করলো। তো তখন সমস্ত ভিসা টিজা সব বন্ধ হয়ে গেল আর কি। তো কিন্তু তারপরে আমি প্রাইস ওয়াটার হাউসে, তখন ওটা ইন্ডাস্ট্রি এক্সপার্ট খুঁজছিল। তখন প্রাইস ওয়াটার হাউস, তখন পিডব্লিউসি, তখন আরেকটা অয়েল কোম্পানিতে এসএপি কন্ট্রাক্ট পায়। তো ওরা বিজনেসের লোক করছিল। তো সেটা দিয়ে আমার জার্নি 1998-এ সফটওয়্যার। তারপর 2000-এ আমি ইউরোপ চলে যাই। তখন জাস্ট শুরু হয়েছে যে ফাংশনাল লোকেরা তখন অন সাইটে গিয়ে, আমি একটা খুব বিরাট বড়, তখন ওয়ার্ল্ডের লার্জেস্ট এসএপি ইমপ্লিমেন্টেশনে আমি ফাংশনাল কনসালট্যান্ট হিসেবে গেছিলাম। ফ্যামিলিও গেছিল। তখন আমার আরেকটি মেয়ে হয়েছে, আমার 2 মেয়ে। তো আমরা 4 জনে মিলে আমরা 4 বছর ছিলাম জার্মানি, তারপর সুইডেন। তার মাঝে 2002-তে পিডব্লিউসি ম্যানেজমেন্ট কনসাল্টিং বিজনেসটা আইবিএম কিনে নেয়। সেই থেকে সেই সূত্রে আমি আইবিএমআর হয়ে যাই। অনেক কিছু করেছি এখানকার। 2004-এ তারপর দেশে ফিরে এসে আইবিএম এর এসএপি প্র্যাকটিসটাকে সেট আপ করাতে আমার বস যিনি ছিলেন, ওনার সাথে হাত জড়িয়ে করে আরো বন্ধু বান্ধবরা মিলে আমরা বানাই আইবিএম এর এসএপি প্র্যাকটিস। তারপরে আমার সবসময় কাস্টমারের সামনে থাকতে ইচ্ছে। সো অনেক বড় বড় কাস্টমার, জনসন অ্যান্ড জনসন, ফাইজার করতে করতে আমি অ্যাকাউন্ট পার্টনার হয়ে যাই। এটা একটা কনসাল্টিং এর একটা মাইলস্টোন। 2011-12-তে পার্টনার হই। তারপরে আরেকটা জিনিস, তখন আস্তে আস্তে আবার কনসাল্টিং ইন্ডিয়াতে আসা শুরু হয়। 2006-07-এর কথা বলছি। তো আমি সিআরএম প্র্যাকটিস হেড করা শুরু করি, এবং শুধু এসএপি সিআরএম না, এসএপি সিআরএম, সিবল, ডেটা ওয়্যার হাউস, ওই পুরো প্র্যাকটিসটাকে হেড করতাম। তারপর একটা বড় ক্লায়েন্টের অ্যাকাউন্ট পার্টনার হলাম। মাঝে 1.5 বছর প্রায় অরাকেল আর মাইক্রোসফট প্র্যাকটিস হেড করেছি, অনেক কিছু করেছি। মাঝে 2 বছর অস্ট্রেলিয়াতে ছিলাম। করে 2023-এ আমাকে বিক্রম সোলারের যিনি
প্রমোটার তিনি অফার দেন যে এখানে উনি একটা কোম্পানি রেজিস্টার করে রেখেছিলেন এআই কোম্পানি টু হেল্প মি গ্রো দ্যাট বিজনেস। তো সেটা 2024-এর জানুয়ারিটা থেকে আজকে এখানে প্রায় 40 জন আছে টিমে, বিভিন্ন সলিউশনস বানাচ্ছে। প্রাইমারিলি আমরা এআই বেসড সফটওয়্যার সলিউশনস বানাই, প্রোডাক্টস বানাই। And I believe that AI-based products দিয়ে বিজনেস চলবে। সো আমি 5 মিনিটে যতটা 30 বছরের কথা বলতে পারি বললাম আর কি। তো Wiki.ai কে আপনি কিভাবে ডিসক্রাইব করেন এবং এটা কতটা চ্যালেঞ্জিং ছিল ইনিশিয়াল ডেজ থেকে টিল দ্যাট? Wiki.ai ফোকাস করে প্রাইমারি রিনিউয়েবল ইন্ডাস্ট্রির জন্য এআই সলিউশনস। ইয়েস চ্যালেঞ্জিং, কারণ অনেক কম্পিটিশন আছে, কিন্তু একটা যেটা সুবিধা হচ্ছে যে রিনিউয়েবল ইন্ডাস্ট্রি পার সে গ্রো করছে এবং প্রচুর কম্পিটিটিভ, যেরকম ডিমান্ড আছে মার্কেটে তেমনি কম্পিটিটিভ আছে। এবং সবচেয়ে বড় কথা যিনি প্রমোটার তার একটা বিরাট সাপোর্ট ছিল টু ডিজিটাল এভেঞ্জেলিস্ট বলা যায় ওনাকে। তো সেই দিক থেকে একটা ম্যাসিভ সাপোর্ট ছিল প্রথমে। আমার যেটা খুব ভালো লেগেছে, মানে যত আইবিএম যত গ্রো করছিলাম আমি বলবো না যে টিম থেকে দূরে চলে যাচ্ছিলাম, কিন্তু একদম নিয়ারেস্ট ক্লোজেস্ট যারা তাদের মনে চলে যাচ্ছে। এখানে একদম কলেজ গ্রাজুয়েটদের সাথে কাজ করেছি এবং আমার মানে যত দেখি তত মনে হয় সুদীপ যে আজকালকার ছেলে মেয়েরা যারা কলেজ থেকে পাস করছে কত ট্যালেন্টেড। আমার নিজের এত বছরের অভিজ্ঞতা দিয়ে যদি ওদের কিছু গাইড করতে পারি তাহলে তাদের তো ভালোই, পুরো সমাজের ভালো হবে। তো চ্যালেঞ্জ যেরকম ছিল আমি প্রত্যেকটা দিন এনজয় করছি। আরেকটা জিনিস হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং এআই কে এন্টারপ্রাইজ লেভেলে ইন্টিগ্রেট করতে গেলে বিগেস্ট হার্ডেলটা কি ফেস করতে হয়েছে বা হবে আগামী দিনে? চেঞ্জ, দ্য রেজিস্ট্যান্স টু চেঞ্জ। প্রথমত স্পেশালি ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিতে এবং আমাদের দেশেও, আমাদের দেশটা বলছি কেননা বাইরে যেখানে আই উড সে ইউএসএ তে প্রাইমারি, ইউরোপে অনেক রেগুলেশনস আছে যেগুলো যেটা হচ্ছে যে মানে প্রফিটেবিলিটিটা একটা মানে প্রফিট করাটা একটা হিউজ চ্যালেঞ্জ ইয়েতে ইউএসএ মার্কেটে। তো সেই জন্য তারা সবসময় খোঁজে যে কিভাবে নতুন মার্কেট পাবো, কিভাবে প্রফিটেবল বিজনেস করবো, কিভাবে আমাদের ম্যান পাওয়ার আরো স্কেল করবো। মানে ওদের ওটা একটা সার্ভাইভাল হয়ে গেছে। এখন অব্দি ইন্ডিয়াতে কিন্তু সেই স্টেজে আসেনি, অনেক কিছু ম্যানুয়ালি করে দেয়, রাইট? তো সেই জন্য অ্যাজ মাচ অ্যাজ যারা লিডার আছে বড় বড় ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, অ্যাজ মাচ অ্যাজ তারা বিশ্বাস করে, দে বিলিভ ইন এআই, শুরু করতে পারে না কোথা থেকে স্টার্ট করবো। হ্যাঁ, যে এটা কেন, যখন অ্যাকচুয়ালি যখন ডিসকাশন হয় ঠিক আছে, যখন স্টার্ট করার তখন মনে হয় কেন করবো এতটা। তো সেই জন্য আমার ইয়েতে যে আমরা 2-3টে পোটেনশিয়াল কাস্টমারের সাথে কাজ করছি, সেটা কোনো প্রুফ অফ কনসেপ্ট লেভেলে আর কি। আর কিন্তু ডেটা অ্যান্ড এআইতে প্রুফ অফ কনসেপ্টের কোনো ব্যাপার নেই। তুমি যদি স্কেলে না করো কোনোদিন বেনিফিট পাবে, এবং সময় দিতে হবে, গিভ টাইম। তো সেটা একটা চ্যালেঞ্জ। আস্তে আস্তে তাও আই উড সে বুঝছে সিনিয়র লিডারশিপ, কিন্তু তারপরে লেভেলের লিডারশিপ যারা অপারেশনাল লিডারশিপ তাদের থেকে তো একটা আসে, রেজিস্ট্যান্স আসে, সেটা বড় চ্যালেঞ্জ। আপনার হবিস কি আছে, মানে অ্যাপার্ট ফ্রম দিস? আমরা রোড ট্রিপ করি, লম্বা রোড ট্রিপ করি। আগে মেয়েরা ছিল, এখন আমি আর আমার ওয়াইফ প্রচুর রোড ট্রিপ করেছি, দেশে করেছি, বাইরে করেছি, সেটা 1 নম্বর। এবং খুব ভালো লাগে বাইরে গেলে দুজনে মিলে গল্প করি, যেটা আজকাল হয় না, মানে বাড়িতে থাকলে যে যার ফোন দেখে। তো রোড ট্রিপ করি। আর আমি নিজে লাস্ট 5 বছর গলফ খেলা শুরু করেছি। চলে আসছি আমরা আমাদের সেকেন্ড রাউন্ডে, যার নাম হচ্ছে বিশ্লেষণ বাক্স। এখানে আমরা আরেকটু ডিটেলিংয়ে কিছু কোশ্চেন অ্যান্সার্স জেনে নেব এবং ইনফরমেশন। তো প্রথম কোশ্চেন হচ্ছে, এন্টারপ্রাইজ স্কেল ডিজিটাল ট্রান্সফরমেশন বলতে আপনি কোন প্রধান 3টে লেয়ারে ফোকাস করেন?
যেটা ডেটা ইনফ্রাস্ট্রাকচার, অটোমেশন, অ্যানালিটিক্স ইত্যাদি যেগুলো রয়েছে তার মধ্যে। দেখো, আমি আমি একদম তলার লেয়ারে চলে যাব, which is the infrastructure, right? Which is আজকে ইনফ্রাস্ট্রাকচার বলতে লোকে ক্লাউডকেই বেশি ইয়ে করে, একটা সার্ভারলেস হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিটা। সো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ ইনফ্রাস্ট্রাকচার ভালো কিনা that gives a company the ability to scale, নাহলে বড় হতে পারবে না, সেটা একটা ব্যাপার। তো এবং ইনফ্রাস্ট্রাকচারের আরেকটা পার্ট হচ্ছে সিকিউরিটি, রাইট? এআই করতে গেলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করতে হবে। সেই ডেটাকে যদি আমি যদি সিকিউরিটি না করি, সব লেয়ারে যদি সিকিউরিটি না করি, রাইট ফ্রম ডেটা টু নেটওয়ার্ক টু এন্ড পয়েন্ট, ব্যবসার ক্ষতি হবে। সেটা যদি একেবারে এন্ড কনজিউমার ফেসিং হয়, যেমন ব্যাংকিং ট্যাঙ্কিং, মানে বিরাট ইস্যু হয়ে যেতে পারে। সো আই উড ফার্স্ট ফোকাস অন দ্য ইনফ্রাস্ট্রাকচার লেয়ার। তার উপরে যেটা আমি করবো, যেটাকে আমরা বলি সিস্টেমস অফ এনগেজমেন্ট। দেখো শুভদীপ, আজকে মেজরিটি অফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা ইআরপিতে আছে, প্রাইমারিলি এসএপি, কেউ সরাসরি। সেটা তো রাতারাতি চলে যাবে না, তার আরো বাড়ছে, রাইট? যেটা দিয়ে ডে টু ডে কাজ হয়। আজকে ইনভয়েস হলো, পারচেজ অর্ডার হলো, তোমার চার্ট অফ অ্যাকাউন্টস হলো, পিরিয়ড ক্লোজিং হলো, সেটাকে সিস্টেমস অফ এনগেজমেন্ট, সেটার উপরে আমি অনেক ইয়ে করবো। অফকোর্স বড় কোম্পানিগুলো যারা এসএপি হোক, অরাকেল হোক, মাইক্রোসফট, তারা অনেক ফোকাস করেছে। কিন্তু আমি তো বহু বছর ধরে এসএপি ইমপ্লিমেন্টেশন দেখছিস। একটা এসএপি ইমপ্লিমেন্টেশন বা এসএপি আপগ্রেড সাকসেসফুল হওয়ার সময় দিতে হয়, সেটার উপর দেবো। এবং সেটা হলেই তারপর তুমি যেটা করবে ডেটা লেয়ারের উপরে করবে, যে আমার কাছে ডেটা লেক আছে কিনা, সেটা কতটা সিকিউর, সেখানে যদি প্রাইভেসির ব্যাপার থাকে, আমি সমস্ত রেগুলেশন ফলো করছি কিনা সেই দেশের উপরে। তার উপরে ফাইনালি আমি দেবো মেশিন লার্নিং পার্টটা। একটা খুব 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 ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স, যেটা আমি বরাবরই বলি। আজকে যদি কোনো প্রোডাক্ট বানাতে হয়, একটা ইউজার যদি সেটা দেখে ইউজ না করতে পারে, বুঝতে না পারে, এবং সেটার জন্য যেন ট্রেনিং না লাগে। তুমি দেখো আজকে যখন চ্যাটজিপিটি স্টার্ট হয়েছিল জেনারেটিভে, এতটাই ইজি ইউজ করা, ওটা মানে একদম মানুষের মনে ঠাক করে ধরে গেছিল আর কি। এবার তুমি দেখো এসএপি যে ইউআইটা ছিল, রাইট? তাকে তার জন্য ট্রেনিং দিতে হয় লোককে, চ্যাটজিপিটিকে ট্রেনিং দিতে হয় না ইউআইকে। সো একদম ইনফ্রাস্ট্রাকচার, ইআরপি, ডেটা, মেশিন লার্নিং, ইউআই, তিনটে লেয়ার বলবো আমি, পাঁচটা লেয়ার বলবো। সো আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে Wiki.ai এর যে এআই সলিউশনস গুলো প্রোভাইড করা হচ্ছে, কাস্টমার ফিট এন্টারপ্রাইজ চ্যালেঞ্জেস এর জন্য বিল্ড হয়। তো কোন এআই ফ্রেমওয়ার্ক বা আর্কিটেকচার সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে, মানে কাস্টমার সেন্ট্রিক বেটার আউটপুট দিতে পারছে বা আগামী দিনে দেবে? সো আমরা যখন শুরু করি জার্নিতে, তখন জেনারেটিভ এআই এখন আছে, জেনারেটিভ এআই যেটাকে বলে র্যাক সার্চ করে, বা কন্টেন্ট জেনারেট করতে পারে, ট্রান্সলেট করতে পারে। একটা সময় লাগতো, যারা আছে বছর দেড়েক দুয়েক আছে, তারা কলেজ থেকে বেরিয়ে কাজ করা শুরু করেছিল। এই বছরের শুরুতে এজেন্টস আসা শুরু হলো, প্রোডাক্টিভিটিটা ফট করে বাড়িয়ে গেল। তারপরে যেটা এলো এনসিপি এলো, মেশিন কনটেক্সট প্রোটোকল এলো, যেটা একটা এজেন্ট একটা, মানে তখন অর্কেস্ট্রেশন স্টার্ট হয়ে গেল। আমরা এগুলোতেই কাজ করি। আমরা উই আর ভেরি ক্লোজ, উই আর পার্ট অফ এডব্লিউএস নেটওয়ার্ক, এডব্লিউএস এর পার্টনার। আমরা প্রাইমারিলি ওদের সুইটটা ইউজ করি, বাট এরকম নয় যে আমরা হাতে পাই হাত পা মারা। আমরা ওপেন সোর্স, লামা এসবগুলো ইউজ করি, পারপাস পেট করি, কিছু জায়গার জন্য প্লট করি, কিছু আর মেশিন কনটেক্সট প্রোটোকল এসে যাওয়াতে খুব সুবিধা হয়। ডাজন্ট ম্যাটার কোনটা ইউজ করছে আর কি, স্পিড বেড়ে গেছে, অ্যাকুরেসি বেড়ে গেছে, এবং মানে আমরা সঙ্গে সঙ্গে এআই এর সাথে সাথে ইউআই এর একটা নিয়ম কাজ করতে শুরু করি আর কি। সার্ভার টু সার্ভার কানেকশনটাও ইজি হয়েছে, খুব ইজি হয়ে গেছে। তবে এখনো অব্দি আমি বলবো যে শুধু তো মানে এআই
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করতে জানলেই হয় না, একটা ওভারঅল আর্কিটেক্টিং মাইন্ডসেট দরকার। সলিউশনিংটা কিরকম Solution না আর জানলে- উপর বেস করে হয়। এবং আমার টিমে যারা অন্যদের থেকে বেটার, তারা হচ্ছে ওভারঅল পিকচারটা দেখে আর কি, করে ভেবে দেয় জিনিসটাকে। আই কল দ্যাট আর্কিটেক্টিং মাইন্ডসেট আর কি, সেই মাইন্ডসেট। এটা খুব দরকার, কারণ হচ্ছে আমি একটা জিনিস দেখছিলাম যেটা মানে এআই অনেক কিছু করে দিতে পারছে, বাট একটা সলিউশনিং, প্রপার সলিউশনিং ফ্রম এ পার্টিকুলার প্রপোজাল কিভাবে হবে সেইটা করা প্রচন্ড ডিফিকাল্ট। ওইটা এআই পাচ্ছে না, ওটাতে আমাদের হিউম্যান ব্রেনই লাগবে, এবং সেটার প্রপার আর্কিটেকচার ডায়াগ্রামটা ধরে যে সিস্টেমটা ডিজাইন হবে সেটা খুব একটা ইম্পর্টেন্ট। আজকে ধরো অনেকেই ভাইব কোডিং বলছে, হ্যাঁ, যে প্রম্পট দিলেই কোড হবে, অতটাই কি সোজা? কে প্রশ্নটা করছে সেটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং কিভাবে প্রশ্ন করছে, মানে আমি ইংলিশ ভালো জানি বলে কোড ভালো বলে তাকে নয়, আমি কোডিং জানতে হবে, রাইট? নাহলে এটা হবে না। এবং আমার যেটা মনে হয় দিন দিন তাই হবে, যে মানে এক্সপার্টদের কিন্তু আরো ডিমান্ড আসবে। ওভারঅল এক্সপার্টটা চাই যে প্রম্পটটা ভালো করে লিখে সেই সিস্টেমটাকে বোঝাতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর আগে যেটা ছিল যে হ্যাঁ 10 বছর 12 বছর কাজ করার পর এক্সপার্ট হবে, তা না। ভালো কাজ করলে 2 বছর মধ্যে এক্সপার্ট হয়ে যাবে। এআই তোমাকে অনেক বেশি প্রোডাক্টিভ করে দেবে, ফাস্টার, বিগার। নেক্সট কোশ্চেন হচ্ছে সাস্টেনেবিলিটি বা ক্লাইমেট টেক ওরিয়েন্টেড এআই সলিউশনস স্কেল করাটা কি শুধু টেক অনলি প্রবলেম, নাকি এটা ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমের ভূমিকা রাখে? ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম, আমি তোমাকে বলছি যে তুমি যদি আজকে, আমরাও শিখছি, আমিও শিখছি, আজকে যদি জানো বোধহয় সবাই জানে প্রাইম মিনিস্টার একটা 1 crore হাউস হোল্ডে পিএম সূর্যঘর যোজনা। আমার ধারণা ছিল না যে মানে কোথা থেকে শুরু হবে বা কে হচ্ছে নোডাল এজেন্সি। আমি তো দেখলাম ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো নোডাল এজেন্সি, তাদের কাছে আসবে, তাদের লোকেরা করবে, মানে অফ গ্রিড সবই আজকাল, অন গ্রিড করবে, কানেক্ট করবে গ্রিডের সাথে। এবং সেখানে আরো মানে ইকোসিস্টেম বলতে কিন্তু শুধু টেক কোম্পানি না, আজকে ব্যাংকস প্লে আ হিউজ রোল। গভর্নমেন্ট ইজ গিভিং মানে বিরাট সাবসিডি দিচ্ছে, ব্যাংক লোন দিচ্ছে। সো পুরো জিনিসটাকে ধরে এগোলে তবেই মানে পিএম সূর্যঘর যোজনা আমাদের দেশের মানে বিরাট বড় অ্যাম্বিশাস প্রোগ্রাম। 1 কোটির জায়গায় আমি জাস্ট দেখছি 25 লাখ হয়েছে 2 বছরে। তার মানে আরো 3 গুণ করতে হবে, খুব ফাস্টার করতে হবে। তো পুরো ইকোসিস্টেমটাকে, আই বিলিভ যে টেক ক্যান ব্রিং দেম অল টুগেদার, সবাইকে নিয়ে আসতে পারবে। তুমি আজকে ইউপিআই দেখো, এতগুলো ইন্ডাস্ট্রি, মার্চেন্ট, চার দোকান থেকে শুরু করে, বড় মার্চেন্ট থেকে শুরু করে সবাই, স্মল স্কেল, এমএসএমই, সবাইকে ধরে রেখে দিয়েছে সেইভাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার, এআই রেডি ডেটা গভর্নেন্স এবং মেশিন লার্নিং ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে কোন চ্যালেঞ্জটা আপনি সবচেয়ে বেশি ফেস করছেন বা আগামী দিনে আমাদের আরো ফেস করতে হবে? প্রাইভেসি, মানে দেখো ডেটা লাগবে এআই করার জন্য, কতটা ডেটা তুমি নেবে, কতটা ইউজ করবে, কতটা তুমি প্রাইভেসি ব্রিচ না করে সেই লাইনটা টানা কিন্তু খুব ডিফিকাল্ট। মানে বলা সোজা। আচ্ছা ধরো আমি যদি জানতে চাই যে শুভদীপের বয়সী কলকাতাতে তারা কি কেনে, তার মানে কি শুধু শুভদীপ না, তার বয়সী আরো লোকের তাদের পছন্দ কি পছন্দ নয়, কি কেনে, কি করে জানতে হবে। সো where do I draw the line? Privacy. Data privacy will play a massive role. গভর্নমেন্টের দিক থেকে কি মানে ডেটা প্রাইভেসি, মানে আগামী দিনে এআই যে লার্জ স্কেলে ইমপ্লিমেন্ট হচ্ছে সেখানে তো ডেটা প্রাইভেসি একটা মানে বড় ইস্যু হতে চলেছে। তো এটা কি গভর্নমেন্ট সাইড থেকেও কিছু মানে কতটা ডেটা ইউজ হতে পারে সেটা কি, মানে যেহেতু অনেক সেক্টর জড়িয়ে যাচ্ছে, এবার সাপোজ আমি ধরে নিলাম ব্যাংকিং অ্যান্ড ফিনান্স সেক্টর বা হেলথ কেয়ার, সেখানে তো ডেটা প্রচন্ড সিক্রেট এবং ইটস ভেরি নিশ। এবার যেখানে তো এআই ইন্টিগ্রেট করার জন্য ডেটা যদি আমরা পুল করে নিই তাহলে ইট উইল বি আ প্রবলেম অফ সিকিউরিটি, যেটা আপনি বলছেন। সেটাকে মানে আগামী দিনে এটাকে কিভাবে ট্যাকেল করা যেতে পারে? সো প্রথম এটা নিয়ে শুরু করেছিল ইউরোপ, জিডিপিআর দিয়ে, সে প্রায় আজকে 10 বছর হয়ে গেল।
অবভিয়াসলি ইউরোপের ওয়ে অফ ডুইংটা একটুখানি টাফ, মানে বিরাট বিরাট ফাইন করে দিয়েছে, যেটার জন্য বড় বড় ইন্ডাস্ট্রি মানে কোম্পানিজ গুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলে। দেখো ইন্ডিয়াতে বিজনেস রেগুলেশনস, টু বি ভেরি অনেস্ট, অনেক বেশি ফ্লেক্সিবিলিটি, আমি ফ্লেক্সিবিলিটি কথাটাই ইউজ করছি। সেইখান থেকে একটা কালচারাল চেঞ্জ এনে করা সোজা হবে না, এবং এটা হয়তো কিছু জায়গা হয়তো এআই অ্যাডপশনটাকে স্লো ডাউন করে দিতে পারে, বাট ইউ নেভার নো, সেখানেই হয়তো তোমাদের মতন কোম্পানি, আমাদের মতন কোম্পানি ক্যান স্টেপ ইন, কিভাবে ইনোভেশন করতে পারি, যে ডেটাকে মাস্ক করে জাস্ট রাইট ডেটাকে নিয়ে কিভাবে কাজ করতে পারি, সেখানে ইনোভেশন হ্যাজ টু প্লে রাইট ট্রেডিশনাল থিঙ্কিং এ। ওকে, আমরা চলে এলাম আমাদের লাস্ট রাউন্ডে, যেটার নাম হচ্ছে তাড়াতাড়ি পড়ো, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার্স থাকবে, সেখান থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে। তো প্রথম হচ্ছে পাইথন নাকি আর ফর এন্টারপ্রাইজ এআই প্রজেক্টস? পাইথন না, আর ল্যাঙ্গুয়েজ। SaaS প্ল্যাটফর্মস নাকি ইন-হাউস সলিউশনস? I would say in-house SaaS platforms, in-house built SaaS platforms. ক্লাউড ফার্স্ট নাকি হাইব্রিড ফার্স্ট? অটোমেশন ডেটা থেকে নাকি ইউজার ফিডব্যাক থেকে ডেটা স্টার্ট করবে? আমি ইউজার ফিডব্যাক দিচ্ছি। মডেল এক্সটেন্সিবিলিটি ইম্পর্টেন্ট নাকি পারফরম্যান্স মেমোরি ইম্পর্টেন্ট? I don't think model extensibility, the performance will be addressed ঠিকঠাক মতো। ইনোভেশন নাকি অপটিমাইজেশন? Innovation, ডেটা লেকস নাকি ডেটা ওয়্যারহাউস? data lake, এন্টারপ্রাইজ এআই সাকসেস কি কালচার নাকি টেক? আমাদের ফাইনাল কোশ্চেন সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আপনার নেক্সট 5 ইয়ার্সে আপনি এআই কে কিভাবে দেখছেন, আর যারা ইয়ং জেনারেশন রয়েছেন তাদের আপনি কি সাজেস্ট করবেন, এবং ইয়ং প্যারেন্টসদের কিভাবে সাজেস্ট করবেন যাতে তারা সেইভাবে একটা মাইন্ডসেট তৈরি করতে পারে নতুন জেনারেশন যারা আসছে, কারণ আগামী দিনটা অনেক টাফ হতে চলেছে উইদিন 10 ইয়ার্স। তো সেখানে নর্মাল ট্র্যাডিশনাল কোনো এডুকেশন, নর্মাল ট্র্যাডিশনাল কোনো জব মনে হয় না থাকবে, যেটা আমরা ফেস করেছি বা যেটা আমরা দেখে এসেছি এই বছর অবধিও, সেটা চেঞ্জ হতে চলেছে, অলরেডি শিফটিং। তাহলে সেক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে? so not young people কে বলবো যে বি কিউরিয়াস, যেটা বি কিউরিয়াস, মানে স্পঞ্জের মতন হয়ে যাও, অবজার্ভ করা শুরু করো, নিজেই মেশিন লার্নিং টাইপের করে প্রচুর মানে অ্যাবজর্ব করা শুরু করো। ইনফরমেশন আগে কি ছিল, ইনফরমেশন পাওয়াটাই একটা ভালো হয়েছিল, ইনফরমেশন ওভারলোড হয়, সেখানে তোমাকে ফিল্টার করতে হবে। দের ইজ অলওয়েজ আ ইউটিউব বা গুগল যে তোমাকে ফিল্ড করতে থাকবে, সেখানে আমি কি চাই কি জানতে না চাই। সো বি কিউরিয়াস। ইয়াং প্যারেন্টসকে বলবো যে মানে যদি কিউরিয়াস হয় বাচ্চারা, সেটাকে দমে না। আমার যেটা মনে হয় আরেকটা ইয়াং প্যারেন্টস, মানে সেই ইয়াং প্যারেন্টস আমি ধরে নিচ্ছি যাদের বাচ্চারা হয়তো স্কুল স্টার্ট করবে, অনেক স্কুল আছে এখন যারা কিন্তু দে আর উইলিং টু ইনোভেট, এবং শুধু প্রাইভেট নয়, প্রাইভেটরা তো বটেই, ইভেন কিছু জায়গার কিছু গভর্নমেন্ট, তোমরাই কিন্তু ইয়াং প্যারেন্টরাই কিন্তু, তোমরা একটা প্রফেশনাল লাইফ আছে তোমাদের, তোমরা শিখছো ওখানে, তোমরা জানো তোমাদের ছেলেমেয়েরা বড় হয়ে টাফ লাইফ লিড করবে, তোমরা কিন্তু ফিডব্যাক দিতে পারো স্কুলকে, এবং আই উড সে স্কুলের উপরে বোর্ডকে, যেখানে পাবে অ্যাক্সেস, তাকে চেঞ্জ করবে। আগে কি হতো, প্যারেন্টরা টিচারদের কথা শুনতো, প্যারেন্ট টিচার মিটিংয়ে শুনে চলে আসতো, এবারে প্যারেন্টসদেরও বলতে হবে যে টিপিক্যালি প্যারেন্টসরা তো কর্পোরেটে কাজ করে, ইন্ডাস্ট্রিতে কাজ করে, বা কেউ টেকে কাজ করে, তাদেরকে গিয়ে টিচারদের বলতে হবে দেখো দুনিয়া কিন্তু বলা যাচ্ছে। আমার মনে হয় সেটা ভেরি ইন্টারেস্টিং সুইচ। আর এআই কে কিরকম ভাবে আপনি মানে দেখছেন আগামী 5 বছর বা 10 বছরে, কোন শিফটটা মেজরলি হতে চলেছে? এতদিন ধরে এআই
মানে যখন জেনারেটিভ এআইটা শুরু হলো হঠাৎ করে একটা জিনিস লোকে দেখা শুরু করলো যে এআই ম্যাসিভ অ্যামাউন্টের এনার্জি কনজিউম করে, মানে ম্যাসিভ গিগাওয়াটসে করে আর কি। সেটা কিন্তু আগে যখন সিপিইউ এর উপরে এআই চলতো, তারপর জিপিইউ এর যখন টিপিইউ আসছে, এটা যখন আসা শুরু হলো লোকে ভাবা শুরু করলো তাহলে মানে এটা তো মানে একটা জিনিস করতে গিয়ে অন্য জিনিস বাড়বে, সেটা হচ্ছে যে মানে এরকম এনার্জি কনজিউম করবে, which is not good for the ইয়ে। তো আমার যেটা মনে হয় এআই itself will evolve, the core computing যেটা যার উপরে এআই হবে, that will move towards becoming like a brain। অনেক কাজ হচ্ছে সেটা নিয়ে, সেখানে অনেক জায়গাতে যারা একদম করে কাজ করছে তারা they are trying to map the anatomy of a brain। কারণ আজকে আমি আর তুমি চিন্তা করছি আমার মাথায় গরম হয়ে যাচ্ছে, তোমার মাথায় গরম হচ্ছে না, আমরা কত ওয়াট ইয়ে করি, আমরা বোধহয় 20 ওয়াট না 30 ওয়াট আমাদের ব্রেন কাজ করে, তাহলে অন্য জায়গায় গিগাওয়াট কেন লাগবে, রাইট? সো why can't the AI become something like what a brain is, truly intelligent, right, without getting overheated? I think সেটা একটা সাইন্টিফিক ব্রেক থ্রু আসবে, আর সেটা যখন আসবে আমি জাস্ট আজকেই পড়ছিলাম, তখন কিন্তু অ্যাকচুয়ালি ডেটা সেন্টারের কাজে লাগবে না, ডিভাইসেস পাওয়ারফুল হয়ে যাবে, মানে এত পাওয়ারফুল হয়ে যাবে আমাদের ডিভাইসেস ইন প্রসেসিং। এখন তো ডিভাইসেস গুলো পাওয়ারফুল হয়, ডেটা সেন্টার থেকে ডেটা নেয় করে ইউজ করে আর কি ফ্রন্ট এন্ড। সো ওয়ান্স এগেইন আমি দেখেছি যে পার্সোনাল কম্পিউটার থেকে ক্লাউডে গেল, আই হ্যাভ সিন দ্যাট ট্রানজিশন। তো একটা ডিভাইস থেকে ইয়েতে গেল, একটা মোর লাইক আ থিন ক্লায়েন্ট টাইপের হয়ে গেল। আই বিলিভ যে উল্টে যাবে জিনিসটা, কতটা ডেটা সেন্টারকে কতখানি ডেটা সেন্টার নিতে, কত এনার্জি কনজিউম করবে, কত জল নষ্ট করবে। তো এবারে ডিভাইসে যাবে এবং সেটা একটা পুরো দ্যাট উইল বি আ সাইন্টিফিক ব্রেক থ্রু। এবং তখন যেটা হবে যে সব কিছুতেই তখন এআই হবে, মানে এআইটাই নর্মাল হয়ে যাবে। হ্যাঁ, তখন নিজের আমার সাথে সাথে আরেকজন চিন্তা করছে, দ্যাট উইল বিকাম দ্য ওয়ে টু আই থিংক অফ ইট দ্যাট। এখনকার দিনে এনার্জি কনজাম্পশনটাও তো অনেকটা বাড়ছে, এই জন্য তো সেই কারণে তো আমি দেখছিলাম যে সোলার প্ল্যান্ট তৈরি করছে আদানি এবং আম্বানিরা, প্লেস নিয়েছে অলরেডি, ওরা দে আর প্ল্যানিং। তার মানে তো সোলার এনার্জিরও প্রচন্ড একটা ডিমান্ড বাড়তে চলেছে। আর গুগল অ্যামাজনের মতন লোকেরা সোলার কনজিউমার, মানে সোলার প্রডিউসার হয়ে যাচ্ছে, কারণ ওদের যদি ডেটা সেন্টারে 3 গিগাওয়াট 6 গিগাওয়াট লাগে, এইসব কোম্পানিগুলো তো নেট জিরো, মানে এটা তো একদম ক্লিন কোম্পানি, মানে কি 6 গিগাওয়াটে কি তোমার কি এনার্জি লাগবে, তাহলে তো রাইট। ইনফ্যাক্ট আমি তো সেদিন পড়ছিলাম যে সুন্দর পিছাই বলছি যে স্পেসে ডেটা সেন্টার হয়তো 5 বছর দূর আছে বা 10 বছর দূর আছে, সেটাই তো। সেটা তো হচ্ছে যে ইউ আর অ্যাজিউমিং যে এতটা এনার্জি কনজিউম করবে। আরেকটা দিকে কাজ হচ্ছে যে যদি এনার্জি এত কনজিউম না করেও যদি ইন্টেলিজেন্স আসে, রাইট, সেটা আরেকটা হচ্ছে যে আমরা অ্যালগরিদম লিখতাম, অ্যালগরিদম ভাবতাম, অ্যালগরিদম করতাম। গুগল একটা নতুন ব্রেক থ্রু নিয়ে এসছে, ওদের ডিপ মাইন্ডের রিসার্চ গ্রুপ আলফা ইভলভ বলে, সেটা হচ্ছে অ্যালগরিদম নিজে ভাবা শুরু করেছে, নিজে সেলফ ইভলভ করছে। আলফা ইভলভ ওটার নাম, পড়ছিলাম ওটা, যে মানে এত ডেটা লাগবে না, স্মল ডেটাতেই সে নিজের ট্রেন করে রেজাল্ট প্রেডিকশন এবং ক্লাসিফিকেশন করে দেয়, সেলফ ট্রেন করছে। সো এইসব জিনিসগুলো মানে it is becoming bigger, I wouldn't say bigger, but better, easy to use. থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ শুভজিৎ স্যারকে আমাদের পডকাস্টে আসার জন্য।